দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা চলমান বাস্তবতায় বাংলাদেশের অর্থনৈতিক সংকট, চ্যালেঞ্জ এবং এর উত্তরণের কৌশল নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের যে সংকটগুলো রয়েছে, গেল দেড় দশকে যে সংকট তৈরি হয়েছে এবং সাধারণ ভোক্তারা যেই চাপে পড়েছেন দাম বৃদ্ধির চাপে, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা হচ্ছে, সেটা থেকে আসলে উত্তরণটা কিভাবে সম্ভব। আনু মোহাম্মদ, তিনি অর্থনীতি অধ্যাপক, বিদ্যুৎ জ্বালানি খাতের একজন সক্রিয় বিশ্লেষক। আপনারা দেখেছেন, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমাদের আজকে অতিথি হিসেবে এসেছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বিদ্যুৎ জ্বালানি, কারণ আপনার সাথে আসলে কথাবার্তা বললেই ওই বিষয়টাই সবার আগে সামনে চলে আসে। আমি শুরুতে যেটা বলছিলাম যে দেড় দশকে এই খাতে যেই জঞ্জালটা তৈরি হয়ে আছে, আপনি প্রতিনিয়ত এটা নিয়ে সক্রিয় ছিলেন, কথা বলেছেন। আপনার কি মনে হয় যে কতটুকু সম্ভব হবে এই জঞ্জালটা পরিষ্কার করা? আসলে এটা দেড় দশকেও না, আসলে এটা শুরু হয়েছে আরও আগে। এটা 90 দশকের প্রথম থেকেই শুরু হয়েছে। মানে এটার মূল যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো জ্বালানি ও বিদ্যুৎ খাতকে কিভাবে দেখা হবে। এটা কি একটা প্রফিট মেকিং সেক্টর, মানে কিছু ব্যবসায়ী গোষ্ঠী দেশি বিদেশি তারা ব্যবসা করবে, সেটার জন্য কি এই খাত, নাকি এই খাত হচ্ছে বাংলাদেশের মানুষকে সুলভে জ্বালানি দেওয়া, বিদ্যুৎ দেওয়া, কিংবা আমাদের শিল্প কৃষি যাতে ঠিকমতো বিদ্যুৎ পায় তার জন্য? এই দুইটা দৃষ্টিভঙ্গির লড়াই ছিল একটা। সেই লড়াইয়ে প্রথম 90 দশকের প্রথমেই এটা বিশ্বব্যাংকের প্রস্তাব ছিল যে জ্বালানি ও বিদ্যুৎ খাত প্রাইভেটাইজেশন করতে হবে এবং এটা বিদেশি বিনিয়োগ আনতে হবে। এবং তাদের যুক্তি ছিল যে এখানে যদি বিদেশি বিনিয়োগ আসে তাহলে বিদ্যুতের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে, আর্থিক ক্ষতি মানে অপচয় কম হবে, দক্ষতা বাড়বে। এগুলি ছিল বিশ্বব্যাংকের যুক্তি। এবং সেই যুক্তি অনুযায়ী বিদ্যুৎ জ্বালানি, ওই যে আমাদের গ্যাস নিয়ে চুক্তি শুরু হয় 90 দশকের প্রথমে। 90 দশকের প্রথমে এক দফা চুক্তি হয়, 90 দশকের শেষে আরেক দফা চুক্তি হয়। দুই সময় দুই সরকার ছিল, তাতে এটার কোনো পার্থক্য হয়নি। জ্বালানি ও বিদ্যুৎ খাত খেয়াল করলে দেখবেন যে এটা সম্পর্কিত যে সমস্ত নীতিমালা এবং চুক্তি, সেটা একটা ধারাবাহিকতা আছে। তারপরে এই 2000-এর পরে যে সরকারগুলো আসলো সেগুলোর মধ্যে ওই ধারাবাহিকতা ছিল। তো বিশ্বব্যাংক যেটা বললো যে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করলে, গ্যাস উত্তোলন করলে, তাদের মাধ্যমে গ্যাস নিয়ে যদি প্রাইভেট সেক্টর ইনভলভ হয় তাহলে দাম কমবে টমবে, এই সমস্ত যা যা বললো সবগুলো ভুল প্রমাণিত হয়েছে। দেখা গেল যে গ্যাসের ক্ষেত্রে অপচয় আরও বাড়লো, গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো, দক্ষতারও কোনো উন্নতি হলো না। এবং বিদেশি বিনিয়োগকারী এসে আমাদের মাগুর ছড়ায় বিস্ফোরণ ঘটাইলো, যেটা ক্ষতিপূরণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল, তারপরে ইউনোকাল, তারপরে এখন শেভরন, কেউ ক্ষতিপূরণ দেয়নি। এরপরে নাইকো, সেটাও আমরা ঠিকমতো ক্ষতিপূরণ পাইনি। সুতরাং বিদেশি বিনিয়োগ, প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেটাইজেশন, সেই যে ধারাবাহিকতা চললো সেটার একটা চরম বহিঃপ্রকাশ আমরা গত 15 বছরে দেখলাম। এবং এটা সূচনা হলো 2010 সালে। আমরা আইনটা যখন 2010 সালে আমরা যখন দেখলাম যে দায় মুক্তি আইন, এটা কার্যত দায় মুক্তি আইন, মানে এখানে এই বিদ্যুৎ খাতে যা যা চুক্তি হবে প্রশ্ন তোলা যাবে না, প্রশ্ন তোলা যাবে না, আদালতে যাওয়া যাবে না, দায় মুক্তি। সেই দায় মুক্তি আইনটা দেখে আমরা ভয় পেলাম যে এটা একটা ভয়ঙ্কর, তারা নিশ্চয়ই অনেক খারাপ কাজ করতে যাচ্ছে। কিন্তু এতটা খারাপ করবে এটা ভাবিনি। কতটা খারাপ করেছে? খারাপ করলো যে পুরো বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বোঝায় পরিণত হলো বাংলাদেশের মানুষের। একটা হলো আর্থিক বোঝা, ভয়ঙ্কর বোঝা, এবং যেটা আরও বহুদিন টানতে হবে। আরেকটা হচ্ছে আমাদের ঘন জনবসতি, আমাদের প্রাণ প্রকৃতি, আমাদের নদী, সমস্ত কিছু নিয়ে আমাদের যে জীবন, সেই জীবনটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়লো। কীভাবে? এক হচ্ছে যে ধরেন গ্যাস, আমাদের গ্যাসের অনুসন্ধান উত্তোলনকে মনোযোগ দেওয়া হলো না। তার থেকে ধরেন 50 গুণ বেশি দামে এলএনজি আমদানি করা, প্রায় 50 গুণ বেশি দাম, মানে 1 টাকা দিয়ে যেটা করা যায় সেটা 50 টাকা দিয়ে আমদানি করা হচ্ছে। তারপরে আপনার এই গ্যাস অনুসন্ধান উত্তোলনটার দুর্বলতা থাকার কারণে গ্যাসের যোগান কমে যাচ্ছে, বিদ্যুতের উৎপাদন সমস্যা হচ্ছে। তখন তারা যুক্তি তুললো যে আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র লাগবে। এবং আমাদের উপকূল জুড়ে যেখানে ধরেন এই জলবায়ু পরিবর্তনের যে আঘাত কিংবা বিপদ, সেটার সবচেয়ে বড় আঘাতটা হচ্ছে উপকূলে। সেই উপকূল জুড়ে সুন্দরবন থেকে কক্সবাজার পুরো উপকূল জুড়ে একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এবং এগুলো যেমন ভারতের রামপাল সুন্দরবনে, তারপরে চীনের বাঁশখালী, পায়রা, তারপরে জাপানের মাতারবাড়ি,
এই যে সবগুলো দেওয়া হলো, এগুলো ঠিকমতো ইআইএ হয় নাই। এগুলো নিয়ে যে সমস্ত পর্যালোচনা, জনগণের যে সম্মতি নেওয়ার যে ন্যূনতম শর্ত আছে সেগুলি কোনো মানা হয় নাই, ক্ষতিপূরণ ঠিকমতো দেওয়া হয়নি। এবং এগুলি নিয়ে বিশেষজ্ঞদের যে মত ছিল, বিশেষত রামপাল নিয়ে তো 10 বছরের আন্দোলন ছিল এবং সুন্দরবনের উপরে কী ভয়াবহ প্রভাব পড়বে সেগুলো ছিল, সরকার কোনো কিছু আমলে নেয়নি। এবং উপরন্তু যেটা করছে সেটা হলো যে প্রত্যেকটারই ব্যয় ছিল অনেক বেশি। বিদ্যুৎ কেন্দ্র, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলো, একটা বিশাল $12 বিলিয়ন বিশাল একটা ব্যয় এবং ঋণ, রাশিয়ার কাছ থেকে ঋণ নিয়ে। সেটারও কিন্তু কোনো মানুষজন জানে না যেটা কি বিপদ হতে পারে এবং এটার জন্য কি সতর্কতা দরকার। এটার ধরেন বলা হয় যে পারমাণবিক বিদ্যুৎ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, এবং সেটা যদি আমরা বাংলাদেশের ওই ভৌগোলিক এলাকায় যদি আমরা এটাকে হিসাব করি তাহলে প্রায় 1 কোটির মতো মানুষ হয় যারা ঝুঁকির মধ্যে থাকবে। এই চুক্তিগুলি করা হলো, এগুলি বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়নি। এটা হয়েছে, একটা হচ্ছে যে সরকার বিনা নির্বাচনে বছর চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবে, সেটার জন্য তার আন্তর্জাতিক সমর্থন দরকার, ভারতের সমর্থন দরকার, চীনের সমর্থন, তাদেরকে খুশি করা দরকার। সেটা একটা। যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য তাদের সাথেও বেশ কিছু চুক্তি করা হয়েছে। এবং অন্যটা হচ্ছে দেশের যারা কমিশন ভোগী আছে, বড় বড় ব্যবসায়িক গোষ্ঠী, তাদেরকে আরও সুযোগ করে দেওয়া। এবং তারা সবাই কিন্তু এগুলোর মধ্যে জড়িত, এগুলো সাবকন্ট্রাক্ট নিয়ে বা কোনো এই সাপ্লাই, কেউ রড সাপ্লাই, কেউ সিমেন্ট সাপ্লাই, কেউ মানুষ সাপ্লাই, এই সমস্ত নানান কিছুর মধ্যে আছে। এবং তৃতীয়ত হচ্ছে কমিশন, নিজেরা যারা কমিশন, সরকারের মধ্যে যারা প্রভাবশালী লোক, তারা কারা কারা সেটা তো আমরা জানি না, কিন্তু বিশাল কমিশন ছাড়া, দুর্নীতি ছাড়া এটা হইতে পারে। স্যার, এইটার চাপ আসলে ভোক্তারা, সামারিটা যেটা দাঁড়াইলো যে আমরা বিদ্যুতের দাম কিন্তু সব ক্রমাগত বেড়েই চললো, গ্যাসের দাম বেড়েই চললো, তারপরেও আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। আমরা যতদূর জানি যে গেল 15 বছরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে 30-35 বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ হয়েছে। তো অর্থনীতির যেই সূত্র বলে যে বেশি বিনিয়োগ হলে এইটার যেই প্রোডাক্ট সেটা তো সস্তায় মানুষের পাওয়ার কথা, কিন্তু উল্টা আচরণ করলো কেন? এই বিনিয়োগ নিয়ে এগুলো অর্থনীতি বা অর্থনীতি সম্পর্কিত যে কথাবার্তা, সেগুলোর মধ্যে কিছু বড় সমস্যা তৈরি হয়। যে শুধুমাত্র যখন আমরা পরিমাণগত দিকটা দেখি, গুণগত দিকটা দেখি না। মানে পরিমাণগত মানে আমি কত বিলিয়ন হয়েছে, কত বিনিয়োগ হয়েছে, কত বিদেশি বিনিয়োগ আসলো, দেশি বিনিয়োগ কত হলো, এটা থেকে আমাদের মনে হয় যে এটার সাথে সরাসরি জিডিপি গ্রোথ সম্পর্কিত। হ্যাঁ, জিডিপি গ্রোথ হইতে পারে, কিন্তু সেটা মানুষের জন্য প্রয়োজনীয় যে পণ্য সেটা যথাযথ দামে এবং নিরাপদে সরবরাহ করতে পারবে সেটা নিশ্চয়তা দেওয়া যাবে না। কারণ বিনিয়োগ যদি একটা হচ্ছে যে বিনিয়োগ যদি অতি ব্যয় হয়, মানে যেটা 10 টাকার জিনিস যদি 20 টাকা হয়ে যায়, যদি 20 টাকায় হয়, এটা তখন জিডিপিতে ভালোই দেখা যাবে, আপনি মাথাপিছু আয়ও ভালোই দেখা যাবে এবং আপনার অঙ্কেও ভালোই দেখা যাবে, কিন্তু ওটা তো একটা অপচয় হলো। তার ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার দামও বেড়ে যাবে। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেটাই হয়েছে। যে পরিমাণ বিনিয়োগ হয়েছে তার ধরেন 20 ভাগের 1 ভাগ যদি জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে হইতো, মানে আমাদের জাতীয় সক্ষমতা নিজস্ব সম্পদ আহরণ যদি সেটা হইতো এবং পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে হইতো, এই দুইটার সংমিশ্রণে বাংলাদেশে খুবই সুলভে এবং খুবই নিরবচ্ছিন্নভাবে এবং পরিবেশ বান্ধবভাবে আমরা বিদ্যুৎ পেতাম। এটা নিয়ে আমরা যখন একের পর এক সরকার যখন এইসব প্রকল্প করতে থাকলো দায় মুক্তি আইন দিয়ে, রেন্টাল, কুইক রেন্টাল তো ছিলই, মানে সম্পূর্ণ অযৌক্তিকভাবে কিছু গোষ্ঠীকে ব্যবসা দেওয়ার জন্য, মানে যারা 10 বছরে 11টা কোম্পানি 1 লাখ কোটি টাকা বেশি মেরে দিল সোজা, মানে তাদের পকেটে তুলে দেওয়া হলো। সেইটার বাইরেও অন্যান্য যে সমস্ত প্রকল্প সেগুলো সব একের পর এক আসছে তখন আমরা নিজেরা আবার একটা অনুসন্ধানে চেষ্টা করলাম, গবেষণা করতে চেষ্টা করলাম, বসলাম এবং আমাদের দেশে যে সমস্ত বিশেষজ্ঞ কোম্পানির কর্মকর্তা হিসেবে কাজ করেন না, প্রকৃত বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন, সেই সব বিশেষজ্ঞ, তারপর আন্তর্জাতিকভাবে যারা আছেন ভারত কিংবা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, তাদের সাথে যোগাযোগ করে আমরা বাংলাদেশের কি কি সম্পদ আছে, কি কি সম্ভাবনা আছে এবং বাংলাদেশে আমাদের কতটা প্রয়োজন, সরকার কি করছে, সেগুলি পর্যালোচনা করে আমরা একটা অল্টারনেটিভ মাস্টার প্ল্যান করলাম। কারণ সরকারের মাস্টার প্ল্যানটা হচ্ছে, এটাও একটা অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের মাস্টার প্ল্যান হচ্ছে বিদ্যুতের, জ্বালানি বিদ্যুতের, 50 বছর পরে সেই মাস্টার প্ল্যানটা করছে শতভাগ বিদেশি একটা প্রতিষ্ঠান, জাইকা, সেখানে 100 ভাগ বিদেশি লোক, জাপান এবং অন্যান্য, একজন বাংলাদেশি নাই। মানে মনে হয় যে বাংলাদেশের কোনো লোক জ্বালানি বিদ্যুৎ সম্পর্কে কিছু জানে না। ওই যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনার প্রধান ফোকাস ছিল বেশি বেশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ,
পারমাণবিক বিদ্যুৎ, এলএনজি, এগুলি সব মানে আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর, ঋণ নির্ভর। রিভার্স একটা সিনারিও চলে গেল দেশীয় অংশের যেই। আমরা পাল্টা যেটা মহাপরিকল্পনা করলাম সেটার একটা ধরেন একটা সার সংক্ষেপ কিংবা একটা আউটলাইন দিতে পারলাম আমরা, রূপরেখা। সেখানে আমরা পর্যালোচনা করে দেখলাম আমাদের বিদ্যুতের জন্য, জ্বালানির জন্য আমাদের কয়লার কোনো দরকার নেই, পারমাণবিক কোনো দরকার নেই, আমদানি নির্ভর, ঋণ নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর, কোনোটারই দরকার নেই। আমরা যদি এই যে যেটা আগে বললাম যে গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়াই এবং নবায়নযোগ্য, এই দুইটাকে করার জন্য জাতীয় দক্ষতা বাড়াইতে হবে। আবার নবায়নযোগ্য জ্বালানিতে যেটা আপনি খেয়াল করলে দেখবেন যে নবায়নযোগ্য জ্বালানির কথা বলে কিছু কোম্পানি, বেক্সিমকো সহ কিছু কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে অসম্ভব রকম দামে, যেখানে ভারতে আপনার সৌর বিদ্যুৎ বিক্রি হচ্ছে 5 টাকায়, এখানে 20-21 টাকা পর্যন্ত, 20-21 টাকা পর্যন্ত, আবার 30 বছর, মানে একটা দীর্ঘকালীন লুটপাটের ব্যবস্থা করা। তারপরে তারা যে সমস্ত জায়গায় প্রকল্প করেছে জমি দখল করার ইত্যাদি। তো আমরা যেটা হিসাব করলাম, হিসাব করে দেখলাম যে আমাদেরটা যদি বাস্তবায়ন হয় তাহলে ক্রমান্বয়ে খরচটা কমে আসবে, দামটা কমে আসবে, ঋণের দরকার নাই, এবং যেটা হয় যে একটা জাতীয় একটা আত্মবিশ্বাস, সক্ষমতা, এবং আমাদের তরুণ প্রজন্ম ধরেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অথচ তাদের সাথে কোনো সংযুক্তি নাই, তাদের কাছ থেকে সেই প্রত্যাশা নাই, তাদেরকে সেই কাজে যুক্ত করার যে চেষ্টা সেটা নাই, তার ফলে তাদের মধ্যে ওই কনফিডেন্সটাও নাই যে তারা করতে পারে। আমাদের অর্থনৈতিক নীতি, আমাদের জ্বালানি নীতি, আমাদের জ্বালানি যে ব্যবস্থা, সেগুলো কোনো কিছুর মধ্যে যুক্ত করার প্রবণতাটা নাই। তো সেইটা করলে আমি সেই কারণেই বললাম যে যথেষ্ট ভালো বিকল্প ছিল। যেমন সুন্দরবনের কথা আমরা সবসময় বলি যে বিদ্যুৎ উৎপাদনে তো বহু বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের তো কোনো বিকল্প নাই। তো সুন্দরবন বিনাশী প্রকল্প কেন হবে? তো সেই জায়গাগুলো করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য না, সেই জন্য আমরা বলি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। স্যার, একটা বিষয় যে সাধারণ ভোক্তারা এই যে গেল 15 বছরে 10-11 বার বিদ্যুৎ বৃদ্ধির দামের চাপে পড়েছেন, গ্যাসের দামও প্রতিনিয়তই বাড়ানো হচ্ছে, আপনার মতামত বা বিশ্লেষণ কি বলে যে আমরা 1 টাকাও দাম না বাড়িয়ে ভোক্তাদেরকে এই 15 বছরে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারতাম কিনা? হ্যাঁ, পারতাম। আমি যেটাই বললাম যে যেমন 2010 সালে যখন সরকার যুক্তি দিল যে আমাদের এই দায়মুক্তি আইন করা হয়েছে এই কারণে যে এখন একটা বড় সংকট, তখন কিন্তু বেশ লোডশেডিং হচ্ছিল, এবং তখন তারা কুইক রেন্টাল প্ল্যান করলো। আমরা সেই সময়, আমার পরিষ্কার মনে আছে, সেই ডকুমেন্টগুলো আছে এখন, সেই সময় আমরা এটা বাতিলের কথা বললাম এবং বললাম যে বিদ্যুৎ সংকট সমাধানের জন্য বিকল্প পথ আমরা কিছু বললাম। তার মধ্যে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল সেগুলোর সংস্কার, তারপরে গ্যাস অনুসন্ধান উত্তোলনের কিছু অল্টারনেটিভ পথ, এই সমস্ত অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। তো প্রবলেমটা হচ্ছে যে আমাদের দেশের সরকারগুলো যেভাবে আমরা দেখে আসছি, তারা তো এইটা বোঝার চেষ্টা করে না কখনো, তারা যে অজ্ঞতা থেকে এগুলো করে তা না, তারা বিশেষ সুবিধা নেওয়ার জন্য এগুলি করে। তার ফলে তারা সেটা নেয় নাই, সুবিধাটা না নেওয়ার ফলে ওই যে বাড়তে থাকলো দাম কিছু লোকের সুবিধার জন্য, এবং যখনই দাম বাড়তে থাকলো, এই যে ধরেন বিদ্যুতের দাম প্রায় 4 গুণেরও বেশি এখন বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, এরকম ওই বৃদ্ধি গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়লে তো শুধু সেটারই দাম বাড়ে না, গ্যাস বিদ্যুতের দাম বাড়লে হ্যাঁ, এটার যে চেইন ইফেক্টে সমস্ত কিছুর দাম বাড়ে। তো জনগণের বেতন বা প্রকৃত আয় তো বাড়ে নাই, তার ফলে তার আপাত দৃষ্টিতে আমাদের জিডিপি বাড়লো, আমাদের এই বিনিয়োগ বাড়লো, সমস্ত কিছু বাড়লো, কিন্তু জনগণের উপরে যে চাপটা, সেই চাপটা তো প্রবল হতে থাকলো, যেটা অনিবার্য ছিল না আসলে। এই সময়ে মেগা প্রকল্পের নামে বিপুল টাকা পয়সা খরচ করে ফেলেছি, বড় একটা ঋণের জালে আটকা পড়েছে, সেটা বিদ্যুতে হয়েছে, সড়কে হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় হয়েছে। এই ট্র্যাপের মধ্যে আমরা যে আটকে পড়লাম, এখন আসলে যেই অর্থনৈতিক সিচুয়েশন, এই ট্র্যাপ থেকে আসলে বেরোনোর কোনো সক্ষমতা আমাদের আছে কিনা, বা এদেরকে দায় পরিশোধ করে তাদের সেবা নিয়ে বা তাদের প্রোডাক্ট নিয়ে আমরা জনগণকে সার্ভ করতে পারবো কিনা? একটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে একটা কনভেনশন আছে যে কিছু ঋণ ওডিএস ডেট বলে, মানে যে ডেটটা প্রত্যাখ্যান করতে পারে বা কোনো দেশ সেটাকে অস্বীকার করতে পারে। কেন, কখন? এই ডেটটা হচ্ছে এমন একটা ঋণ যে ঋণটা একটা সরকার নিয়েছে, যে সরকার প্রতিনিধিত্বমূলক সরকার না, এবং যে সরকার জনসম্মতির বিরুদ্ধে গিয়ে কিংবা জনসম্মতি না নিয়ে এই ঋণটা নিয়েছে, এবং যে ঋণের ফলাফল হচ্ছে তাদের নিজেদের পুষ্টি, নিজেদের দুর্নীতি এবং সম্পদ পাচার, সেটার সাথে দেশের মানুষের কল্যাণে কোনো সম্পর্ক নেই। এই ধরনের ঋণ অস্বীকার করতে পারে। এটা হচ্ছে আমি বললাম যে একটা
সর্বোচ্চ International সম্ভাবনা, convention যেটা 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 সরকার কিন্তু বিবেচনার মধ্যে নিতে পারে। এখন এই যে আমরা যে সমস্ত ঋণগুলো, যেমন রূপপুর, রামপাল, তারপরে বাঁশখালী তো একটা ভয়ঙ্কর প্রকল্প, যেখানে 12 জন মানুষ কিন্তু ইতিমধ্যে খুন হয়েছে। এস আলম, যার কথা আমরা জানি যে বাংলাদেশের মোটামুটি একটা অর্থনৈতিক সর্বনাশের একটা অন্যতম কোম্পানি, তাদের সাথে চাইনিজ কোম্পানি যোগ হয়ে এস আলম হয়েছে, বাঁশখালী হয়েছিল। এই প্রকল্পগুলো আমি মনে করি যে সরকারের অবিলম্বে এই প্রকল্পগুলোর পর্যালোচনা করার জন্য একটা বডি তৈরি করা উচিত, যে এগুলো থেকে বের হয়ে আসার রাস্তা আছে কিনা কোনো। আমি মনে করি বের হয়ে আসার রাস্তা আছে, এবং রামপাল এবং রূপপুর থেকে তো অবশ্যই বের হইতে হবে, কারণ রামপাল এবং রূপপুর দুইটা থেকে না বের হইতে পারলে শুধুমাত্র যে আর্থিক বোঝা তৈরি হবে তা না, পুরো বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হবে। তো বের হওয়ার রাস্তা বের করতে হবে, এবং আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে ওই নেগোসিয়েশনে যাওয়া সম্ভব, যে আমরা এটা ঋণ দিতে বাধ্য না সব, কারণ এটা যে সরকার নিয়েছে তার জনগণের কোনো স্বীকৃতি ছিল না, এবং এটা বিরোধিতা ছিল। রামপাল নিয়ে তো 10 বছর আন্দোলন হয়েছে, সেটা প্রমাণ করার কৌশল কি আসলে? প্রমাণ করার কৌশল ওই সময়কার কাগজপত্র, দলিলপত্র, জনমত, বিশেষজ্ঞ মত। আমরা যে রামপাল নিয়ে তো খুবই সহজ, কেন 10 বছর ধরে এতবার আমরা সরকারের কাছেই কতবার গেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিলাম, তারপরে দেখলাম যে এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলে লাভ নাই, তারপর ভারতের প্রধানমন্ত্রীকে দিলাম, 2 বারই আমাদের উপরে পুলিশের আক্রমণ হলো, কিন্তু সেখানে সব গবেষণামূলক বক্তব্য। এবং রূপপুর নিয়েও যে সমস্ত চুক্তিগুলি করা হয়েছে তার যে দুর্বলতা, ওগুলো নিয়ে অনেক গবেষণা আছে। তো সুতরাং সরকার যদি চায় সেটা নিয়ে ওই পর্যায়ে গবেষণা মানে দর কষাকষি করতে পারে। আরেকটা হচ্ছে, যদি ধরেন সরকার এটা পারছে না, তারপরে আমি বলবো যে কিছু কিছু মেগা প্রকল্প বাতিল করলে ক্ষতি যতটুকু হবে তার চাইতে চালু রাখলে ক্ষতি বেশি হবে। সেইটাই হচ্ছে একটা বিবেচনার বিষয়। এটা কি সরকার যথেষ্ট মনোযোগের সঙ্গে বিবেচনা করবে কিনা, সেটাই হলো প্রশ্ন। যে রামপাল যদি চালু থাকে, আপনার ঋণের বোঝা তো থাকবেই, পাশাপাশি সুন্দরবনটা যাবে। রূপপুর যদি চালু থাকে, ঋণের বোঝা থাকবেই, পাশাপাশি সারা দেশ একটা বিপদগ্রস্ত হবে। তো তাইলে কিন্তু বাতিল করলে কি হবে, আপনার ঋণের কিছুটা বোঝা থাকবে। পাশাপাশি এটা তো হচ্ছে একটা এখনকার পাশাপাশি যেটা খুব বেশি সময় লাগবে না, সরকার যদি দ্রুত জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য বাপেক্সকে গুরুত্ব দেয়, এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার জন্য বিভিন্ন ছোট ছোট সংস্থা আছে, তাদেরকে সমন্বিত করে জাতীয় একটা সংস্থাকে যথেষ্ট ক্ষমতা দেয়। যেমন বাপেক্সের কথা আমরা একবার 2009 সালে যখন কনকো ফিলিপসের সাথে চুক্তি হয়, সেটা বিরোধিতা করতে গিয়ে আমরা বিকল্প একটা মডেল দিয়েছিলাম। বিকল্প মডেলটা হচ্ছে যে তারা বলছিল যে বাপেক্স তো পারবে না। এই যে পারবে না শুনছি, কিন্তু এটা বলেই তাদেরকে পিছিয়ে এত বছর ধরে পারবে না, কত বছর পারবে না, এটা আমি জিজ্ঞাসাও করেছিলাম, অনেকবার উত্তর পাইনি। তো সেই সময় আমরা বলেছিলাম যে বিকল্প হচ্ছে কনকো ফিলিপস আপনি লিজ বাদ দেন, বাপেক্স অনুসন্ধান করবে, উত্তোলন করতে আপনি দায়িত্ব, মালিকানা থাকবে পেট্রোবাংলার হাতে। বাপেক্স পারে না সব কিছু আমি জানি, এখন পর্যন্ত সেই সক্ষমতা তার তৈরি করা হয় নাই। যে সমস্ত জায়গায় সুনির্দিষ্টভাবে পারবে না, সেই সমস্ত জায়গা সুনির্দিষ্টভাবে আপনি আনতে পারেন, সাবকন্ট্রাক্ট দেন। এটা হলো সাবকন্ট্রাক্ট, যেটা কনকো ফিলিপসের সাথে চুক্তি হওয়ার পরে কনকো ফিলিপস কিন্তু নিজে করেনি, সাবকন্ট্রাক্ট দিয়েছিল একটা চাইনিজ কোম্পানিকে। তো কনকো ফিলিপস যেটা করলো সেটা আপনি করেন, আপনি সাবকন্ট্রাক্ট দেন। তাহলে কি হবে, তাহলে ওই গ্যাসটা আমি পুরো নিজের হাতে পাচ্ছি, তারপরে আমি খুব কম খরচে গ্যাসটা পাচ্ছি। কম খরচে গ্যাস পাওয়া মানে বিদ্যুৎ কম খরচে পাওয়া, পুরো অর্থনীতি অনেক বেশি কম্পিটিটিভ হওয়া। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমরা বিদ্যুৎ জ্বালানির এমন একটা ব্যবস্থার মধ্যে আটকে গেছি, 20-25% আমার গ্যাস এখন আমদানি করতে হয়, কয়লাও আমি অলমোস্ট 100% আমদানির উপরেই চলে গেছি। তো জনগণের কাছে তো আমি একটা পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, এখন যদি এই সাপ্লাই চেন নষ্ট হয়ে যায়, জনগণও তো বিদ্যুৎ না পেয়ে কষ্ট পাবে। আপনার আসলে পরামর্শটা কি? আমরা দেশীয় সম্পদে স্বনির্ভর হতে চাই, এগুলো বাদ দিয়েই হতে চাই, সেই কৌশলটা আসলে কি হইতে পারে? না, এখন যে আমদানি নির্ভর যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো কিন্তু বিদ্যুৎ দিতে পারছে না ঠিকমতো। আমি ঢাকা শহরে আমার বাসাতেই তো আমি প্রায় দেখি বিদ্যুৎ যায়, আর ঢাকা শহরের বাইরে তো ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আছে। সুতরাং এই যে ভয়ঙ্কর প্রকল্পগুলো দিয়ে বিদ্যুৎ হচ্ছে, তাতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তাও না। তা আমি বলতে চাই যে গ্যাস, তারপরে ধরেন আমদানি করা তেল, কিংবা অন্যান্য যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র চালু আছে, কিংবা এলএনজি আমদানি হচ্ছে, আচ্ছা যেগুলো চালু আছে চলতে থাকলো, কিন্তু এটা বন্ধ করার প্রক্রিয়া যেগুলো ভয়ঙ্কর আমাদের জন্য, আর অন্যদিকে আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া, দুটো যদি পাশাপাশি চলে,
তাহলে এটা কোনো কোনো সমস্যা নাই। আপনি বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে কোনো বরঞ্চ আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে বিদ্যুতের দাম কমে যাচ্ছে, গ্যাসের দাম কমে যাচ্ছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং জনগণের আপনার বাংলাদেশের কন্ট্রোলের মধ্যে আসছে এটা। এই জায়গাটা করতে গেলে যে প্যারালাল একটা প্রোগ্রাম করতে হবে, সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। সে ধরেন একটা ভিত্তি তৈরি করতে পারে, এই পুরো কাজটার একটা ভিত্তি তৈরি করতে পারে, যেটা করার জন্য খুব বেশি সময় লাগে না। আসলে তারা সরকার যদি চায় তাহলে খুব দ্রুত এই কাজগুলো করতে পারে। স্যার, আরেকটা জানবার বিষয় যে সমুদ্রে অনুসন্ধানের জন্য দরপত্র দেওয়া হয়েছে দীর্ঘদিন পরে, যদিও যেই সরকার দিয়েছে তারা এখন নাই, নতুন সরকার এটা কিভাবে বিবেচনা করবেন, এইখানে আপনার প্রত্যাশাটা কি? এই যে দরপত্রটা দেওয়া হয়েছিল, যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যে মডেলটা সরকার ফাইনালি করেছিল, আসলে তো আমাদের জ্বালানি মন্ত্রণালয় হয়ে দাঁড়িয়েছিল, তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মন্ত্রী ছিলেন, নসরুল আহমেদ প্রতিমন্ত্রী ছিলেন, তাদের তো অনুসন্ধান নিশ্চয়ই হবে অনেক কিছু। এই জ্বালানি মন্ত্রণালয় হয়ে দাঁড়িয়েছিল যে দেশি এবং বিদেশি বেশ কিছু কোম্পানির একটা জনসংযোগ বিভাগ, মানে তারা কিভাবে ব্যবসা পাবে তার জন্য রাস্তাঘাট তৈরি করা ছিল তার কাজ। বাংলাদেশের মানুষকে সহজে বিদ্যুৎ দেওয়া কিংবা অর্থনীতিকে আরও গতিশীল করার জন্য ব্যবস্থা করা, সেইটা এই মন্ত্রণালয়ের কাজ ছিল না। তার ফলে ওই যখন প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, উৎপাদন অংশীদারি চুক্তির যখন মডেলটা দাঁড় করানো হলো, তখন ওই বিদেশি কোম্পানি যারা এখানে আসবে তাদের পরামর্শ, তাদের চাহিদা অনুযায়ী এমনভাবে বদল করা হয়েছে যাতে আগে আমরা যে দামে গ্যাস কিনতাম তার থেকে অনেক বেশি দামে তাদের কাছ থেকে গ্যাস কিনতে হবে, তাদেরকে রপ্তানির পুরো সুযোগ দিতে হবে। আমাদের যে অংশীদারিত্ব কিংবা আমাদের যে সেই অংশটাও ছোট হয়ে গেছে। তো এই সমস্ত কিছু মিলে এটা আগের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের চাইতেও খারাপ কন্ট্রাক্ট। এইটা দিয়ে যদি সরকার আবার দরপত্র দেয়, এটা কিন্তু আগের সরকারের থেকে ভিন্ন কোনো পরিণতি আনবে না। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।